খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। স্বাগত এখন মাঠে। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু কয়েক সপ্তাহের মিটিং, চিঠি চালাচালির পরও এখনো সমাধান হয়নি বাংলাদেশ কোথায় আসলে বিশ্বকাপ খেলতে যেতে পারবে বা আদৌ খেলতে পারবে কিনা বাংলাদেশ। আজকের এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। এই যে কালকের একটা ডেডলাইন ছিল যে বাংলাদেশ আসলে বিশ্বকাপে খেলতে পারবে কিনা, এর সমাধান চলে আসবে। সমাধান বলি আর যাই বলি, সিদ্ধান্ত বলি, কালকেও দেখলাম যে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশ হারার পর যে সিদ্ধান্তটা ছিল যে বাংলাদেশ আসলে বাংলাদেশের জন্য নিরপেক্ষ ভেন্যু আয়োজন করা হবে কিনা, এরপরও দেখলাম যে শুধু পাকিস্তান ছাড়া অন্য দেশগুলো বাংলাদেশের বিপক্ষে গিয়ে ভোট করেছে। এই ভোটের পর বাংলাদেশ এখনো আশা করছে যে আইসিসি তাদের যে নিরাপত্তা ইস্যুটা, সেইটার বিষয়ে তারা এখনো যাচাই বাছাই করবে। আমার প্রশ্ন হচ্ছে, আইসিসি যখন একবার পর্যবেক্ষণ টিম বলল যে নিরাপত্তার কিছু ইস্যু আছে, কিছু আমরা দেখলাম যে একদম পরিষ্কারভাবে বলেছে যে মুস্তাফিজ দলে থাকলে তারপর হচ্ছে বাংলাদেশের জার্সি পরিহিত যদি দর্শকরা সেখানে ঘোরাফেরা করে সহ আরো দুই একটা তারা বলেছে। এরপর আবার আইসিসি বলছে যে কোনো সমস্যা নাই, ম্যাচ ভেন্যুতে কোনো নিরাপত্তাজনিত কোনো কারণে তাদের হেনস্থার শিকার হতে হবে না বাংলাদেশকে। এই যে আইসিসির যে দ্বিমুখী আচরণ, বা এখনো আমিনুল ইসলাম বুলবুল সেই আশায় বুক বেঁধে আছেন যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যেতে পারবে, আসলে এই জটিলতা বা কার যৌক্তিকতাটা আসলে যৌক্তিক মনে হচ্ছে এই পর্যায়ে এসে? আমরা যদি ঘটনাটা খুব সংক্ষেপে বিশ্লেষণ করি, মুস্তাফিজ দিয়ে শুরু ঘটনাটা। তো মুস্তাফিজ দিয়ে যেখানে শুরু, আমি শুরুতেই বলি মুস্তাফিজকে যেভাবে বিসিসিআই বলি বা আইপিএল গভর্নিং কাউন্সিল বলি, যারা যেভাবে মুস্তাফিজকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এবং আইপিএল থেকে বিচ্ছিন্ন করেছে, সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং সেই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের আমরা যারা আছি, সাধারণ মানুষরা যারা আছে, তাদের চেতনায় যেভাবে জিনিসটা কাজ করেছে, আঘাত লেগেছে, সেটা কিন্তু অত্যন্ত যৌক্তিক ছিল। এখন এই প্রেক্ষিতেই কিন্তু আপনার ক্রিকেট বোর্ড বলি বা বাংলাদেশ সরকার বলি সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ওয়ার্ল্ড কাপে সিকিউরিটি কনসার্নে ইন্ডিয়াতে যাবেন না। সেই প্রেক্ষিতে শ্রীলঙ্কার ভেন্যু হিসেবে সামনে এসেছে। এখন যদি আমরা জিনিসগুলো বিশ্লেষণ করি যে ভারতে আমরা খেলতে যাব না, সেই সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক এবং সেই প্রেক্ষিতে আমরা কতটুকু কূটনৈতিকগতভাবে কাজে এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা সরকার। আমার কাছে মনে হয়েছে মুস্তাফিজের ঘটনার পর যে রিয়াকশনটা সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে এসেছে, এখানে অনেকটা সময় নেওয়া প্রয়োজন ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখানো উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে কিন্তু কার্যকর করতে পারেনি। প্রতিটা সিদ্ধান্ত তারা সরকারের প্রতি আমরা দেখেছি সরকারের প্রতি তারা ডিপেন্ড করেছিল। সরকার যেভাবে পরিচালিত করেছে, ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তগুলো সেভাবেই দিয়েছে। এখানে আমার কাছে যেই জিনিসটা মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, যে সিকিউরিটি কনসার্ন আপনি যখন একটা ভেন্যুতে যাবেন, আমি যদি একটা নিরপেক্ষ জায়গা থেকে বিশ্লেষণ করি, যেহেতু আমি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গেও দীর্ঘদিন কাজ করেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলি কিংবা সরকার বলি, সরকার থেকে কি কোনো আপনার নিরাপত্তা পর্যবেক্ষক দল ভারতে ভেন্যু পরিদর্শনের জন্যে আপনার যাওয়ার আগ্রহ দেখিয়েছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেছেন বিসিসিআইয়ের সভাপতি কিংবা কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি। তার মানে কি এখানে কূটনৈতিক বিচ্ছিন্নতা দেখা দিয়েছে? আপনি যদি দেখেন আইসিসি কিন্তু আপনার এখানে বিসিসিআই দ্বারাই কিন্তু তারা প্রভাবিত, এটা সত্য, কিন্তু আপনাকে তো একটা প্রসেসের মাধ্যমে এগিয়ে যেতে হবে। আইসিসি কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত এককভাবে দেয়নি, আইসিসি সেটা মিটিংয়ে ভোটের উপর ছেড়ে দিয়েছেন। এখানেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কূটনৈতিক অবস্থা ছিল একেবারেই কিন্তু শূন্য, যেটা ভোটের ফলাফলে দেখা দিয়েছে। সো আমার বক্তব্য হচ্ছে, আপনি যখন একটি দেশে যাবেন না, এখানে কিন্তু আইসিসির কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো আপনি মেনটেন করতে পেরেছেন কিনা। বাংলাদেশের কোনো নিরাপত্তা পর্যবেক্ষক দল
আপনার দুইটা ভেন্যু ছিল কলকাতা এবং মুম্বাই, সেই জায়গায় ভিজিট করা উচিত ছিল, ক্রিকেট বোর্ডের সঙ্গে সেগুলো শেয়ার করা উচিত ছিল। আইসিসি যেহেতু এই ব্যাপারে হোস্ট, এই টুর্নামেন্টের হোস্ট আইসিসির সঙ্গে আমাদের নিরাপত্তা পর্যবেক্ষক দল শুধুমাত্র মেইল নয়, প্রত্যক্ষভাবে বসে জিনিসগুলো আলোচনা করা উচিত ছিল। তারপর জিনিসটা বাংলাদেশের একটা প্রস্তাবনা দেওয়া উচিত ছিল। বাংলাদেশ শুরুতেই কিন্তু একটি অনড় অবস্থানে চলে গিয়েছে এবং আমার কাছে যেটা স্পষ্টভাবে মনে হয়েছে যে সরকারের মুস্তাফিজের ঘটনার পর অতি স্বাভাবিকভাবে আপনি আমরা সবাই কিন্তু এটার অ্যাগেনস্টে আমাদের মতামত উপস্থাপন করেছি। কিন্তু সরকার যদি আমাদের সকল আম জনতার সিদ্ধান্তেই যদি সঙ্গে সঙ্গে রিয়েকশন দেখায়, সেই রিয়েকশনটা আমার কাছে মনে হয় কূটনৈতিকভাবে আরও পরে দেখাতে পারত। এই সিদ্ধান্তটা যদি আমরা শেষ সময়ে এসে দিতাম তাহলে কূটনৈতিকগতভাবে আমরা অনেক কিছু করতে পারতাম। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার এখানে কোনো প্রকার কূটনৈতিক তৎপরতা ছিলেন না, যেটা গতকালকে আপনার ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে আমাদের সঙ্গে কেউ কোনো প্রকার যোগাযোগ করেনি। দেবদা, আমার একটা প্রশ্ন ছিল, আপনি বলছেন যে সবগুলো বোর্ডেরই তো আসলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়, তবে একটা ক্রিকেট বলি, ফুটবল বলি বা অন্য কোনো ইভেন্টে যদি বাংলাদেশের অন্য দেশে আসলে তারা খেলতে যায়, সেক্ষেত্রে সরকারের যে একটা পারমিশন সেটা নিতে হয়, যেহেতু আমাদের নিরাপত্তা শঙ্কিত অনেক কারণ আছে, ডিজিএফ যদি পারমিশন না দেয়। আর সেক্ষেত্রে আসলে আপনি বলছেন যে আসলে যে সিদ্ধান্ত আসার কথা সেটা খুব আসলে চটজলদি করে তারা একের পর এক যেভাবে মন্তব্য করে চলেছে, এটাই আসলে বাধা হয়েছে কিনা, বা আসলে তারা আসলে বিসিসিআই এর সাথে বা আইসিসির সাথে আগে থেকেই দ্রুততার সাথে কথা বলার আগে, ক্যামেরার সামনে কথা বলার আগে নিজেদের মধ্যে আলোচনাটা সেরে নেওয়া দরকার ছিল কিনা এই বিষয়ে। আমি আপনাকে একটা কথা বলি, আমরা কিন্তু সকলে, আমি বলি, আপনি বলেন, সরকার বলে, প্রত্যেক খেলোয়াড়রা বলে, সবাই বলে যে খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনা উচিত হবে না। আমরা কিন্তু শুরু থেকেই দেখেছি যে এটাকে পুরোপুরি রাজনীতিকরণ করা হয়েছে। আপনি যদি দেখেন পুরোপুরি রাজনীতিকরণ কিভাবে হয়েছে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কটা কিন্তু গত ১৩ বছর যাবৎ খুব বেশি ভালো যাচ্ছে না। আবার এর পূর্বে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল না। এই সময়ের মধ্যে পাকিস্তানের সঙ্গে কিন্তু আমাদের একটি সুসম্পর্ক তৈরি হয়েছে, যেমনটি ইন্ডিয়ার সঙ্গে বৈরী আচরণ তৈরি হয়েছে। ইন্ডিয়ার সঙ্গে আমাদের সুসম্পর্ক না থাকার কিন্তু অনেক কারণ রয়েছে, এটা কিন্তু রাজনীতির ব্যাপার। আমার কাছে মনে হয়েছে শুরু থেকেই ইন্ডিয়ার সঙ্গে যে বাংলাদেশের বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষিতটা ভালো সম্পর্ক যাচ্ছে না, সেটার প্রভাব অবধারিতভাবেই কিন্তু ক্রিকেটে অনুপ্রবেশ করেছেন। এটা কিন্তু কখনোই কাম্য ছিল না। একটা জিনিস কি, আপনি যদি রাজনীতিটাই করেন বা ক্রিকেটের রাজনীতিই করেন, আমরা যদি সাম্প্রতিক সময়ে, যেহেতু রাজনীতি চলেই এসেছে, প্রশ্নগুলো এসে যায়। টিআইবির একটি রিপোর্টে সাম্প্রতিক সময়ে বলেছে গত ১-১.৫ বছরে বর্তমান সরকার ইন্ডিয়ার থেকে আমদানি যে কোনো সময়ের থেকে বেশি হয়েছে। আমরা যারা ক্রিকেটটাকে ওন করি, আমরা যারা ক্রিকেটকে সঙ্গী করেই বড় হয়েছি, আপনি ইন্ডিয়া থেকে যদি আমদানি নির্ভরতা বাড়ে, ইন্ডিয়া থেকে এখনও যদি বিদ্যুৎ আনতে হয়, চাল ডাল পেঁয়াজের সংখ্যা আমদানি নির্ভর বেড়ে যায়, তাহলে ক্রিকেটের সুসম্পর্ক কেন আমাদের পিছিয়ে যাবে? আর দেবব্রতদা, আমি একটা কথা যুক্ত করতে চাই। এই যে সম্প্রতি আমাদের এশিয়ান কাপ বাছাই পর্বে ফুটবল দল কিন্তু ভারত থেকে এসেছিল এবং বেশ নিরাপত্তাজনিত কারণে তারা আসতে চায়নি, তারপরে আসলে এসেছে। এরপরে আমরা জুনিয়র হকি বিশ্বকাপেও কিন্তু ভারতেই খেলতে গিয়েছিলাম, তখন কোনো কিন্তু ইস্যু তৈরি হয়নি। হঠাৎ করে ক্রিকেট রাজনীতি, যেটা রাজনীতিকে ইস্যু করে আসলে দুই দেশের যে পট পরিবর্তন, এই বাস্তবতাটা কি আসলে সামনে উঠে এসেছে কিনা, বা কোনো একজন পেছনে থেকে, আড়াল থেকে কল কাঠিটা নাড়তে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় কি জানেন, মুস্তাফিজের ঘটনাটা ছিল সত্যিকার অর্থে, আমরা বারবার কিন্তু বলছি, ওখান থেকেই শুরু। এটা আমাদেরকে দারুণভাবে আহত করেছে, এটা কখনোই কিন্তু উচিত হয়নি। কিন্তু মুস্তাফিজের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকাপে খেলতে যাব না, এই যে ঘটনা পরম্পরায় আমরা অনেকগুলো স্পেস তৈরি করেছি, আইসিসি থেকেও অনেক স্পেস তৈরি করা হয়েছে। আইসিসি আমাদের প্রতি সদয় থাকবে না, সেটা কিন্তু একান্তই স্বাভাবিক, আপনি অনুমান করতে পারি। বাংলাদেশের দাবি ছিল শ্রীলঙ্কায় খেলতে যাওয়া, সেটাও কিন্তু অমূলক ছিল না। আমরা যদি কিন্তু এখানে যেহেতু আইসিসি ভারত কর্তৃক প্রভাবিত এবং আমরাও যথাযথ পেশাদারিত্বের সঙ্গে, যেগুলো আমরা বলেছি ইতোপূর্বে আলোচনায়, এগুলো আমরা করতে পারিনি, সেহেতুই কিন্তু, এবং আমাদের কূটনৈতিক তৎপরতার বিন্দুমাত্র কিছু ছিল না, যে কারণেই কিন্তু কোনো দেশ আমাদেরকে সমর্থন করেনি এক্সেপ্ট পাকিস্তান। প্রশ্ন হচ্ছে আমরা বিশ্বকাপে গেলাম না, এটার
পরবর্তী ফলাফল কি হবে আমরা হয়তো সময় এগুলো আপনাকে উপস্থাপন করবে, নিশ্চয়ই ইতিবাচক কিছু হবে না। বাংলাদেশের ক্রিকেটাররা, আমরা দর্শকরা, আমরা বিশ্বমঞ্চে আমাদের ক্রিকেটারকে আমরা দেখাতে ব্যর্থ হয়েছি। বিশ্বকাপ কেন, যে কোনো দ্বিপাক্ষিক ট্যুরের থেকে বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ তারকা তৈরি করে, বিশ্বকাপ একটি জাতিকে উপস্থাপন করে বিশ্বমঞ্চে। আমরা এই জায়গাটাই কিন্তু ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার ফলাফল কি হবে সেটা আমরা অদূর ভবিষ্যতে দেখব। আপনি জানেন আগস্ট সেপ্টেম্বরে ইন্ডিয়া আসবে বাংলাদেশে বায়োল্যাটারাল সিরিজ, সেখানে কি প্রভাবিত হবে এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদেরকে আরও বেশি খেয়াল করতে হবে, আমরা যখন বৈশ্বিক পর্যায়ে নিজেকে উপস্থাপন করতে পারছি না, ক্রিকেট বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দেশের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি, এটার ফলাফলটা আমার ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরকে অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। বিশ্বকাপে যদি এবার বাংলাদেশ নাই যেতে পারে, সেক্ষেত্রে বিশ্বকাপে আইসিসির রেভিনিউ হারানোর সম্ভাবনা বেশি থাকবে না বাংলাদেশের? যেহেতু আমরা দেখছি ম্যাচ ফি সহ পার্টিসিপেন্ট একটা মানিও আছে আইসিসিকে যেটা পেয়ে থাকে, এবং আইসিসি বিসিবিকেও একটা অংশগ্রহণমূলক একটা ফি দিয়ে থাকে। সবকিছু মিলে বিশাল একটা অঙ্ক জড়িয়ে আছে। আবার ভারতেও যদি সম্প্রচার না হয়, কারণ এশিয়ার মধ্যে তো একটা মানে বিশাল একটা পরিমাণ দর্শক আমাদের দেশে আছে, প্লাস হচ্ছে বাংলাদেশের ম্যাচ ঘিরে থাকে, সেক্ষেত্রে ভারতেরও তো সম্প্রচার সত্ত্বে আসলে একটা প্রভাব পড়বে। আমি একটা জিনিস বলি, ডেফিনেটলি আপনি যেটা বলছেন, বাংলাদেশ যদি বিশ্বকাপে না যায় তাহলে ক্রিকেট বোর্ডের একটা রেভিনিউয়ের যেরকম সমস্যা বা হুমকির দিকে পড়বে, অনুরূপভাবে কিন্তু বিশ্বকাপের যে একটা রেভিনিউ আপনার জেনারেট করে সেই জায়গাও কিন্তু জিনিসটা প্রভাব পড়বে অবশ্যই। কারণ বাংলাদেশে আপনি প্রায় 20 কোটি মানুষ, এটাও কিন্তু অনেক বড় মানুষ। আবার ইন্ডিয়াতেও কিন্তু বাংলাদেশের প্রচুর আপনার দর্শক রয়েছে। সো সব কিছু মিলিয়ে আইসিসি এবং বিসিবির কিন্তু, আইসিসিতে যখন জিনিসটা একটা টানাপোড়ানে থাকবে তখন স্বভাবত বিসিবির উপরেও এটা পড়বে। বিকজ আপনি যদি অংশগ্রহণ না করেন, আপনার সঙ্গে তো আর রেভিনিউ লভ্যাংশ শেয়ার করার আর কোনো প্রয়োজন থাকে না। বরঞ্চ আপনি ঠিক অল্প সময় আগে যখন আপনি কথা বলছেন, আপনি যে ম্যাচগুলো খেলতে পারছেন না, সেখানে কিন্তু টিকিট সহ মিডিয়ার সম্প্রচারের রেভিনিউ কিন্তু আপনি পাবেন না। সো ডেফিনেটলি এটা কিন্তু অর্থনৈতিকভাবে তো আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করবে, অনুরূপভাবে যারা আইসিসির যারা মূলধারা তাদেরকেও ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, শুধু অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত নয়, আমি আগেও বলেছি বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরার, জাতিকে পরিচিত করার যে সুযোগ, অবারিত সুযোগ, সেই সম্ভাবনা থেকে আমরা কিন্তু নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। ভারতে আমরা গেলাম না, প্রশ্ন কিন্তু হোস্ট কিন্তু আইসিসি, ভারত শুধুমাত্র ভেন্যু ছিল। ডেফিনেটলি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমার কাছে মনে হয় তাদের কাছে অনেক বেশি তথ্য উপাত্ত ছিল সিকিউরিটি সম্পর্কে, যে সিকিউরিটি আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বাংলাদেশি দর্শকদের জন্যে কিংবা প্লেয়ারদের জন্য কিংবা মিডিয়া ব্যক্তিত্বদের জন্য, রাইট? সে কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলছি সিদ্ধান্ত গ্রহণ করার যে প্রসেসটা ক্রিকেটে বলবৎ আছে আন্তর্জাতিক পর্যায়ে, সেই প্রসেসটি ঠিক হয়নি। আমার কথা কিন্তু প্রসেসের বিরুদ্ধে। আপনি যদি একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়া ঠিক রাখেন, প্রক্রিয়াগুলো আপনার পার হয়ে যদি সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু সিদ্ধান্ত গ্রহণটা সঠিক বলে প্রতিপন্ন হয়। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের ঘটনার পর যেভাবে বলে দিয়েছেন যে আমরা এটা না হলে আমরা যাব না, সেই জায়গাটা নিয়ে প্রশ্ন। মানে বিশ্বকাপ দলও যেমন যাচ্ছে না, এখনো পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগছে, তেমন আসলে বিসিবি থেকে একটা প্রতিনিধি দল যদি যাওয়ার কথা ছিল সেটাও আসলে তারা যায়নি। নিরাপত্তা পর্যবেক্ষক আগ্রহটাও দেখায়নি তারা এখন পর্যন্ত। অ্যাবসলিউটলি। মানে বাংলাদেশে থেকে আসলে আইসিসির দল আসছে, প্রতিনিধি দল আসছে এবং ভার্চুয়ালি মিটিং এর পর মিটিং করছে, সেখানে আসলে সমাধানটা সম্ভব না। যদি সশরীরে গিয়ে তাদের চাক্ষুষ কোনো প্রমাণের ভিত্তিতে আসলে আইসিসিকে প্রমাণ দেওয়া যেত যে হ্যাঁ আমাদের এইখানে এই, আমি বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো নিরাপত্তা পর্যবেক্ষক দল আইসিসির সঙ্গে ওপেন ডিসকাশনে আসেনি, মুক্ত আলোচনায় আসেনি। আমরা অনলাইনে শুধু দেখতে পেরেছি, ইমেইলে চালাচালি দেখেছি। বাংলাদেশের কোনো প্রতিনিধি দল ভেন্যুগুলো পরিদর্শনে যায়নি। আমি বারবার বলছি, এক্ষেত্রে কি হয়, আপনার যদি নিরাপত্তার সংকট থাকে, আপনার দেশের আপনার নিরাপত্তা পর্যবেক্ষক দল ওই ভেন্যুগুলোতে যাবেন, গিয়ে তাদের নিরাপত্তা সব কিছু দেখবেন, তাদের ইন্টেলিজেন্সের সঙ্গে বসবেন, তারপর এসে একটি পরিকল্পনা পেশ করবেন, একটা মতামত প্রদান করবেন। আমরা এই ক্ষেত্রে কোনো কিছু দেখিনি। আমরা দ্বিপাক্ষিক কোনো, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সহ প্রধান নির্বাহী কর্মকর্তা সহ কোনো পরিচালকের সঙ্গে আমরা ভারতের কোনো যোগাযোগ দেখতে পারিনি। এটা কিন্তু প্রেসিডেন্ট মহোদয় উল্লেখ করেছেন যে বিসিসিআইয়ের কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি। এই যে কূটনৈতিক ঘাটতি, এখানে অস্ট্রেলিয়া ছিল, ইংল্যান্ড ছিল, কারোর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রকার কূটনৈতিক তৎপরতা দেখা যায়নি।
এই জিনিসগুলো কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। যখন এটি ভোটিংয়ে চলে গিয়েছে, ভোট তো একটা কি আপনার পক্ষে ভোট দিবে, আপনার পক্ষে যদি আপনার কি মনে হয় যারা ভোট দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে তারা যে ভারতে খেলার পক্ষেই তো ভোট দিয়েছেন বাংলাদেশকে 12টা টিম। আপনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এই যে বড় বড় দেশগুলো, সাউথ আফ্রিকা, তারা নিরাপত্তা হুমকি জেনেও কি বাংলাদেশের খেলোয়াড় সমর্থকদেরকে সেই হুমকির মধ্যে ঠেলে দিয়েছে? প্রশ্ন তো সামনে আসে। একটা জিনিস কি, উন্নত বিশ্বরা অনেক কিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করেন, তারা সেই সিদ্ধান্তের প্রতিফলন দিয়েছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো প্রকার কূটনৈতিক তৎপরতা ছিল না, যে কারণেই কিন্তু আমাদেরকে এখন ইন্ডিয়াতে যেতে বাধ্য হচ্ছে। শ্রীলঙ্কাকে আমরা ভেন্যু হিসেবে পেলাম না। যেটা বলা হচ্ছিল যে আসলে আইসিসির অনেক দিন ধরে তিনি চাকরি করেছেন আমিনুল ইসলাম বুলবুল, এবং এর প্রভাবটা আসলে আমরা দেখতে পারবো। আপনি যেটা বলছিলেন যে কারোর সাথে, কোনো দলের সাথে আসলে যোগাযোগটা সেভাবে করতে পারেনি, যেখানে আমরা মানে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে আমরা দ্বিতীয় সর্বোচ্চ ধনী একটা বোর্ড, সেই বোর্ডের যদি এরকম দশা হয় যে ভারতকে অবশ্যই চ্যালেঞ্জ জানানো, এটা মানে ভারতে গিয়ে খেলবো না, এটা হয়তো বা অন্য অনেক দেশ আসলে বলতে পারবে না, তবে বিসিবি যেটা বলেছে সেটা নিশ্চয়ই আসলে প্রশংসার। তবে বিশ্বকাপে খেলতে না যাওয়াটা, সেটা তো একটা হারই বলবো বাংলাদেশের এই বোর্ডের ক্ষেত্রে। মানে আইসিসি, আমার প্রশ্ন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে আরো একটু নিজের তদারকি বা আরেকটু যদি মুনশিয়ানা দেখাতো তার বোর্ড, সেক্ষেত্রে বাংলাদেশের কি বিশ্বকাপ খেলাটা এই বোর্ডের আসলে সম্ভাবনা তৈরি হতো? আপনি যেটা বলছেন মুনশিয়ানা দেখানোর মতো কিন্তু নেতৃত্ব থাকতে হয়। এই বোর্ড শুধুমাত্র সরকারের উপর নির্ভর করেছিল। আমরা যেটা বলেছি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের থাকা উচিত ছিল। আপনি মুনশিয়ানা দেখাবেন, আপনার তো ব্যাকগ্রাউন্ড এরকম স্ট্রং থাকতে হবে। এই পরিচালনা পর্ষদ শুধুমাত্র আপনি যদি দেখেন সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় তারা নির্বাচিত হয়ে আসছেন। এখানে যারা স্বনামধন্য সংগঠকরা ছিলেন তারা কিন্তু এখানে অংশগ্রহণই করতে পারেনি। সরকার যেখানে আইসিসির নীতি অনুযায়ী প্রত্যেকটা বোর্ড হবে ইন্ডিপেন্ডেন্ট এবং সরকারের হস্তক্ষেপ মুক্ত, এখানে ক্রিকেট বোর্ড ছিল সম্পূর্ণভাবে নির্বাচনের ব্যাপারে প্রিভিয়াস নির্বাচনে হস্তক্ষেপ যুক্ত, প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করেছেন সরকার। কাজেই এখানে দক্ষ সংগঠক যারা আছেন, যারা কূটনৈতিকভাবে দক্ষ ছিলেন, তাদেরকে কেউ ক্রিকেট বোর্ডে কিন্তু নেই, যেটা কিন্তু আপনার এখন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। আপনি বলেছেন আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে দীর্ঘদিন যাবৎ ছিলেন। আমি বলবো উনি তো আসলে আইসিসির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় উনি ছিলেন না। উনি ছিলেন আমাদের যে ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো ছিল সেগুলোর অ্যাডমিনিস্ট্রেটর কিংবা কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি কিন্তু আপনার ম্যানেজমেন্ট লেভেলে কিন্তু বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উনি জড়িত ছিলেন না। কাজেই উনি এবং ওনার বোর্ড আইসিসির সঙ্গে যে কূটনৈতিক তৎপরতা ছিল, বুলবুল ভাইয়ের কিন্তু অবস্থা, আমরা তাকে অনেক বেশি রেসপেক্ট করি। হি ওয়াজ দ্য ফার্স্ট সেঞ্চুরিয়ান অফ বাংলাদেশ ক্রিকেট, রাইট? উনি আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলেছেন। আজকে তার নেতৃত্বে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না, এটা যে কত বড় একটি বিপর্যয় আমরা ক্রিকেটাররাই শুধু অনুভব করতে পারি। আজকে আমি বলছি, হয়তো আমার এগেনস্টে অনেক কিছু কথা হবে। বুলবুল ভাই বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন, প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছেন, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তিনি যখন এই চেয়ারে যেভাবে বসেছেন সেটা একেবারেই অনুচিত ছিল। তিনি এখন যেভাবে বোর্ড পরিচালনা করছেন সেটাও একান্তই অনুচিত। আজকে তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে না, এই দায়ভার আমি বুলবুল ভাইকে দিব না, কিন্তু সারা জাতির কাছে তার এক সময় এটার জবাব কিন্তু দিতে হবে, তাকে প্রশ্নের উত্তর খুঁজতে হবে। বাংলাদেশ, আমি বলছি বারবার যে সময় বলবে বাংলাদেশ ক্রিকেট কোথায় যাচ্ছে। আমরা এটা অনুভব করতে পারি, হয়তো এখন বলতে পারছি না, কিন্তু আপনি মনে রাখেন সময় একদিন আমিনুল ইসলাম বুলবুলকে এই প্রশ্নের মুখোমুখি করবে, এই জাতি একদিন প্রশ্নের মুখোমুখি করবে। আপনি যেমন বলতে পারছেন না যে আসলে কোথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা যাবে বা ক্রিকেটটা যাবে, সেখানে অনেক ক্রিকেটাররাও আসলে আশা মানে জাগানিয়া কথা বলার পরও আসলে তারা সম্মুখে আসলে কথা বলতে পারছে না যে হ্যাঁ আমরা বিশ্বকাপ খেলতে যেতে পারবো। তাদের অনেক মানে আশা থাকার পরও, কারণ বিশ্বকাপটা তো অনেক বড় একটা, আমি একটু ইন্টারাপ্ট করেছি, কথা বলছিলাম যে বাংলাদেশকে সাপোর্ট করার মতো মাত্র একটি দেশ ভোট দিয়েছে আইসিসির সেই ভোটাভুটি প্রোগ্রামে। যদি পাকিস্তান শেষ পর্যন্ত বয়কট করে, এবং আমরা কালকে দেখলাম যে সাবেক ক্রিকেটার যিনি অধিনায়কত্ব করেছেন রশিদ লতিফ, তিনি বলেছেন এখনই সময় পাকিস্তানের বাংলাদেশের সাথে দাঁড়ানো। এই সাথে দাঁড়ানোটা কি আসলেই মানে দাঁড়ানো কি না, নাকি অন্য কোনো আসলে মানে ব্যাপার রয়েছে এর পেছনে? না, রশিদ লতিফ তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। মুস্তাফিজের ঘটনার পর সৌরভ গাঙ্গুলি বলেছেন, হ্যাঁ
কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, ব্যক্তিগতভাবে বলেছেন। ভারতেও কিন্তু বাংলাদেশের অনেক শুভাকাঙ্ক্ষী কিন্তু রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে যারা এই ঘটনাকে নিন্দা জানিয়েছিলেন। অনুরূপভাবে তখন কিন্তু পাকিস্তানের অনেকেই কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়েছেন। রশিদ লতিফ কিন্তু শুরু থেকেই আপনার খুব ভোকাল ছিল রশিদ লতিফ। সো এখনও উনি তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। আমার কাছে মনে হয় এটা তার একান্তই ব্যক্তিগত মতামত উপস্থাপন করেছেন। পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে এখন এসে ওয়ার্ল্ড কাপ বয়কট করে, সেটা কিন্তু তাদের একরকম রাজনৈতিক সিদ্ধান্ত হবে, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হবে। মানে বিশ্বকাপে নতুন মোড় নিচ্ছে কিনা ডেফিনেটলি পাকিস্তানের গুরুত্ব তো আপনার আইসিসি তথা বিশ্ব দর্শকের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার পাকিস্তান তো অনেক লিজেন্ডারি প্লেয়ার তৈরি করেছেন, ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, মুশতাক সহ অনেক 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 প্লেয়ার তৈরি করেছেন প্রজন্ম থেকে প্রজন্মে। কাজেই দর্শকদের কাছে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে পাকিস্তানের গুরুত্ব কিন্তু অন্য একটা জায়গায়। অর্থনৈতিকভাবেও, আইসিসির অর্থনৈতিকভাবেও পাকিস্তান অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো পাকিস্তান যদি এই বিশ্বকাপ বয়কট করে এবং বাংলাদেশের পাশে থাকে, এটা কিন্তু আপনার আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বেশি প্রভাব বিস্তার করবে। দাদা, শেষ প্রশ্ন এই বিশ্বকাপ ইস্যুতে। এই যে বাংলাদেশ এখনো বলছে, আইসিসি আমিনুল ইসলাম বুলবুল বলছে যে আইসিসি আসলে তাদের নিরাপত্তাজনিত যে বিষয়টা, এটা সঠিকভাবে আসলে পর্যালোচনা করেনি এবং তিনি আক্ষেপও করেছে যে সুবিচারটা তারা পায়নি। এখনো তো আসলে দোদুল্যমান পরিস্থিতি, এখনো তো আইসিসি একেবারেই কনফার্ম করে দেয়নি বা গ্রুপ থেকেও সরিয়ে দেয়নি। সেক্ষেত্রে মানে কোনোভাবে এখনো কি কোনো মানে 1%ও সুযোগ আছে কিনা বাংলাদেশের বিশ্বকাপ খেলা, বা সিদ্ধান্তটা আসলে কি হতে পারে? আসলে আইসিসির পক্ষ থেকে যে সিদ্ধান্তটা ভোটের মাধ্যমে গিয়েছে যে বাংলাদেশকে খেলতে হলে ওয়ার্ল্ড কাপ ভারতেই খেলতে হবে, এটা নিয়ে তো ভোট হয়েছে। এখন যদি আপনাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়, তাহলে কিন্তু আবার ভোটের মাধ্যমে যাইতে হবে কিংবা কোনো এক্সিকিউটিভ পাওয়ারে যেতে হবে। তো আমার কাছে মনে হয় ওই জায়গাটায় এখন আর বাংলাদেশ ইস্যুটি নেই। আমিনুল ইসলাম বুলবুল যেটা বলেছেন, এটা হয়তো তার ব্যক্তিগত কোনো আশাবাদ হতে পারে কিংবা এটা সান্ত্বনারই বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু বাস্তবে এটার কিন্তু কোনো প্রকার ইমপ্লিমেন্ট বা কি হতে পারে, এটা সম্ভাবনা কিন্তু আইসিসি থেকে আসার সম্ভাবনা কিন্তু ক্ষীণ বলেই মনে হয়। দাদা, আজকে তো বিপিএল এর ফাইনাল। আসলে এই যে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু, এর কারণে কিন্তু ভাটা পড়ে গেছে বিপিএল এর যে উন্মাদনাটা। আমরা দেখে থাকি সবসময় বিপিএল ফাইনাল আসলে এর আগে আসলে মানুষের যে টিকিট নিয়ে কারাকারি বা বিপিএল যে ইস্যুগুলো দেখা থাকে খুব বেশি আমরা সংবাদ করতে পারি। তবে গতকাল থেকে মানে প্রায় কয়েক সপ্তাহ ধরে আসলে এই ইস্যুটাতেই আমাদের নজর, যার কারণে বিপিএলটা আমরা দেখতে পাইনি। এবং বিপিএল এর এখনো কিন্তু আজ ফাইনালের 3.5 ঘন্টা সময় আছে। আমরা দেখতে চাই আমাদের এক প্রতিনিধি আছেন, আমার এক সহকর্মী আছেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, কি অবস্থা সেখানকার। রেজা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এখনো তো বিপিএল এর মেগা ফাইনালের 3.5 ঘন্টা বাকি আছে এবং ট্রফি উন্মোচনের একটা আনুষ্ঠানিকতা রয়েছে বিকেল 4টা নাগাদ। সবশেষ কি পরিস্থিতি মাঠের বাইরে? দর্শকরা এখনো কি উপস্থিত হয়েছেন কিনা, বা গেট কখন খুলে দেওয়া হবে তাদের জন্য? রশন, আপনি যেটা বলছিলেন যে বিপিএল চলছে, তার বাইরে আমরা সংবাদকর্মীরা ব্যস্ত হচ্ছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারতে যাবে কিনা সেই বিষয়টা নিয়ে। আজকে কিন্তু বিপিএলের ফাইনালের এখনও আপনি বলেন যে 3.5 ঘন্টা এখনও বাকি, 6টা বাজে ফাইনাল শুরু হবে। তবে এখন আমরা আপনার স্টেডিয়ামের চারপাশে ঘুরে যেটা দেখতে পারলাম যে যথেষ্ট পরিমাণে দর্শকরা কিন্তু আসতে শুরু করেছে। আমার পাশেও এই মুহূর্তে অনেক সংখ্যক দর্শকরা কিন্তু রয়েছেন। এবং আমরা আরেকটা বিষয়ে আপনাকে জানাতে চাই যে টিকিট নিয়ে আসলে মানুষের বা সমর্থকদের কিংবা দর্শকদের কিন্তু বেশ কিছু অভিযোগ আছে। বিশেষ করে আমরা দেখেছি তারা বলেছেন যে কালোবাজারিরা টিকিট গ্রাস করে নিয়েছে এবং সেখানে চড়া দামে আসলে বিক্রি করছে টিকিট। যেরকম 400 টাকার টিকিট 1200 থেকে 1500 টাকা বিক্রি হচ্ছে এবং 1500 টাকার টিকিট 3000 টাকা বা তারও বেশি, মানে একদম প্রায় ডাবল কিংবা 3 গুণ দামে হচ্ছে টিকিট কালোবাজারিরা বিক্রি করছেন। এবং টিকিট কিন্তু নেই, গতকালকে থেকে হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনেও কিন্তু টিকিট নেই। সমর্থকরা বা যারা এসেছেন, যারা টিকিট কাটতে পারেননি, তারা আসলে আমাদেরকে এই বিষয়টা নিশ্চিত করেছেন যে তারা টিকিট কোনোভাবেই পাচ্ছেন না। তারা টিকিট কালোবাজারিদের কাছে, এখন যেহেতু তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, শেষ পর্যন্ত তারা কিন্তু বাধ্য হয়ে কালোবাজারিদের থেকে কিন্তু টিকিট কিনছেন। আপনি বলছেন যে
ট্রফি উন্মোচনের একটা বিষয় আছে এবং এবং ট্রফি উন্মোচনটা 4টা নাগাদেই শুরু হবে। সব মিলিয়ে বিপিএল নিয়ে উন্মাদনা কিন্তু আজকে ফাইনাল, সেহেতু অনেকটা উন্মাদনায় দেখা যাচ্ছে। রওশন। আর রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। দেবদা যেটা বলছিল যে কালোবাজারির যে বিষয়টা, এই যে ডিজিটালাইজড হওয়ার পর বা এত মানে যুগোপযোগী সবকিছু সিদ্ধান্ত আসার পরও আমাদের কালোবাজারিটা ঠেকানো যাচ্ছে না। বিশেষ করে বিপিএল বা ঘরোয়া লিগের যে ম্যাচগুলো, যেগুলো মানুষের আসলে উন্মাদনাটা বেশি থাকে, এই কালোবাজারি ঠেকানোর জন্য আসলে মানে প্রক্রিয়াটা কি হওয়া উচিত ছিল বা কি হওয়া? আমরা মানে আন্তর্জাতিক এতেও তো দেখি, ম্যাচগুলো তো দেখি যে কালোবাজারির যে একটা থাবা, কালো থাবা, সেটা আসলে সেখানেও বিদ্যমান থাকে। এটা কিন্তু বাংলাদেশে না, এটা কিন্তু আপনার উন্নত বিশ্বের দেশগুলোতেও কিন্তু এরকম হয়। আমি যখন ইংল্যান্ডে গিয়েছি তখনও কিন্তু দেখেছি। সো ক্রিকেট বোর্ড কিন্তু, টু ভেরি অনেস্টলি বলি, এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুবই আন্তরিক। তারা ম্যানুয়াল পদ্ধতি থেকে ডিজিটাল এবং অনলাইনে টিকিট বিতরণ করছেন। এই জায়গায় আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড আন্তরিক রয়েছে। কিন্তু এই ব্যাপারটিতে কি, এখন আমাকে আপনি ইলেকট্রনিক্স টিকিট আপনি আমাকে দিচ্ছেন, আমি যদি এটা, হ্যাঁ, আমি কোনো একটা প্রোটোকলে 10টা টিকিট পাইলাম, আমার প্রয়োজন 2টা 8টা টিকিট কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তাই না? কালোবাজারি তো আর এই আমার কয়েকজনের মাধ্যমেই কিন্তু তৈরি হয়, ভেতরের মানুষের মাধ্যমেই কিন্তু কালোবাজারিরা তৈরি হয়, নইলে তো তাদের কাছে টিকিটটা পৌঁছানোর কথা না, রাইট? সো আমার কাছে মনে হয় এই জায়গাটায় আমাদের নৈতিক সততার প্রয়োজন। হ্যাঁ, তার ক্রিকেট বোর্ড এই ক্ষেত্রে কিন্তু আপনার আন্তরিক। আমি দেখেছি, আগেও দেখেছি, এখনও দেখেছি যে কালোবাজারিটা যেন না হয় এই ব্যাপারে আন্তরিক। বাট এটা যেহেতু আপনার আমাদের স্টেডিয়ামের দর্শক আসন সংখ্যা কম, এই তুলনায় আপনার আগ্রহটা বেশি দর্শকদের। সো আমরা যখন আপনার পূর্বাঞ্চল স্টেডিয়াম অধিক আসন বিশিষ্ট করতে পারবো, বড় বড় স্টেডিয়াম করতে পারবো, তখনই মূলত কিন্তু এটা, এই সংকটটা দূর হবে। আর আমরা যেহেতু ঢাকা শহর অনেক জনবসতির জায়গা, সেহেতু এখানে কিন্তু ক্রাইসিসটা আপনার বেশি হয়। সিলেট, চিটাগাং, এখানে কিন্তু তুলনামূলকভাবে জিনিসটা কম হয়। সো দর্শকদের আগ্রহ যত বেশি থাকবে, এই জিনিসগুলো কিন্তু আপনার রোধ করাটা খুব কঠিন হয়ে যায়। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আন্তরিক ছিল। দাদা, সন্ধ্যা 6টায় আসলে মেগা ফাইনালের কথা যেটা বলা হচ্ছিল, চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্সের, সেই ফাইনালে আসলে কি অপেক্ষা করছে? কেইন উইলিয়ামসন আসলে জেতাবে দলকে, নাকি দেশি কোনো ক্রিকেটার আসলে এই দলের জয়ে ভূমিকা রাখতে পারবে? কার ভূমিকাটা বেশি থাকবে? দাদা, আমরা কথা বলছিলাম যে আজকে মেগা ফাইনাল রয়েছে বিপিএল এর, চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্সের, এবং রাজশাহী ওয়ারিয়র্সের একটা বড় নাম রয়েছে, যিনি বিপিএল এ এবার প্রথমবার খেলতে এসেছেন, কেইন উইলিয়ামসন, যিনি আমরা দেখলাম যে কালকে 35 বলে তারা একটা 40-এর উপরে একটা ইনিংসও রয়েছে, অপরাজিত হয়ে মাঠ ছেড়েছেন। এই যে কেইন উইলিয়ামসন বা বড় বড় যে নামগুলো আমরা দেখে থাকি, সাহিবজাদা ফারহান আছে, তানজিদ হাসান তামিম আছে, নাজমুল হোসেন শান্ত আছে, আবার চট্টগ্রামের শেখ মেহেদিও আছে, এই দলগুলোর মধ্যে আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারবে এই ফাইনালে? আমরা একটু দেখে নিতে চাই যে কার রেকর্ডটা আসলে সবচেয়ে ভালো রয়েছে ইম্প্যাক্ট ফুল প্লেয়ার হিসেবে। শেখ মেহেদী চট্টগ্রাম রয়্যালসের, আমরা দেখছি যে 553.9 পুরো ম্যাচ জুড়ে, এবং প্রতি ম্যাচে তার সেই প্রভাব রয়েছে 50.3। শরীফুল ইসলামেরটা যদি দেখি চট্টগ্রাম রয়্যালসের 481.3 এবং 43.7। তারপরে আছে নাসুম আহমেদ সিলেট টাইটান্স, পারভেজ হোসেন ইমন, খুশদিল শাহ রংপুর রাইডার্স, এবং হাসান মাহমুদ রয়েছেন বোলার হিসেবে নোয়াখালী এক্সপ্রেসের। যদি বলি যে চট্টগ্রামের 2জন দাপুটে প্লেয়ার রয়েছে এই ইম্প্যাক্ট প্লেয়ারদের মধ্যে, সেক্ষেত্রে রাজশাহী ওয়ারিয়র্সের নেই। এবং যদি আমরা একটু সেরা ক্রিকেটারদের, ব্যাটারদের দেখতে চাই, চট্টগ্রামের 2 দলের ব্যাটারদের ডেথ বোলার, এর আগে আমরা ডেথ বোলারটা দেখতে চাই যে ডেথ ওভারে আসলে কারা সবচেয়ে ভালো পারফরমেন্স করতে পারবে, এবং এবারে বিপিএল আসলে কারা সেই কার্যকরী ভূমিকাটা রাখতে পেরেছে। আমরা দেখছি যে চট্টগ্রাম রয়্যালসের শরীফুল ইসলাম আছেন একেবারে শীর্ষে, তারপর দেখছি নাসুম আছেন, হাসান মাহমুদ, এবং আমরা দেখছি যে এইবারও কিন্তু রাজশাহীর কোনো বোলার এখানে নেই। সেক্ষেত্রে আসলে শরীফুল ইসলাম বেশ ভালো একটা দাপট দেখাতে পারবে পেসার হিসেবে। এবার আমরা যদি দেখি ব্যাটারদের অবস্থা কি প্রত্যেকটা দলের, কারণ টপ অর্ডার ব্যাটারদের উপরে তো আসলে নির্ভর করে একটা ইনিংসকে বড় রাখতে এবং বড় করতে, এবং তাদের দিয়ে তো আসলে ভরসা রাখতে হয়। সেক্ষেত্রে আমরা একটু দেখে নিতে চাই যে আসলে কারা রাজশাহী ওয়ারিয়র্সের সর্বোচ্চ রান সংগ্রহ কারা আছেন। নাজমুল হোসেন শান্তর নামটা প্রথমেই আছেন, তিনি সর্বোচ্চ 101 রানে অপরাজিত ছিলেন এবং স্ট্রাইক রেটও বেশ ভালো, 134.90। তানজিদ হাসান তামিম আছেন, 12টি ম্যাচ খেলেছেন, 76 রান করেছেন তার সর্বোচ্চ, এবং 128.64 তার স্ট্রাইক রেট। মুশফিকুর রহিম আছেন
51 ম্যাচে অপরাজিত রয়েছেন, সর্বোচ্চ 51 রানে অপরাজিত হওয়ার রেকর্ড আছে তার, এবং 110.90 তার সংখ্যা। মোহাম্মদ ওয়াসিম আছেন এবং সাহিবজাদা ফারহান, যিনি বলছিলাম যে গত ম্যাচেও দ্বিতীয় কোয়ালিফায়ার্সে সিলেট স্ট্রাইকার্সের সাথে তার রানটা মোটামুটি একটা ভালো রানে ছিল। এবং আমরা যদি চট্টগ্রাম রয়্যালসের রান সংগ্রহ তালিকাটা একটু দেখে নিতে চাই, আমরা চট্টগ্রাম রয়্যালসের দেখে নিতে চাই যে আসলে কারা এখানে প্লে করতে পারবে ভালো। মোহাম্মদ নাইম আছেন, রাজিংটন আছেন, হাসান নওয়াজ, মেহেদী হাসান এবং মির্জা বেগ আছেন। বেশ ভালো একটা লড়াই হওয়ার সম্ভাবনা আমরা দেখছি। যদি উইকেটটা নিয়ে একটু বলতে চাই যে ছোট্ট করে, এবারে তো ক্রিকেটাররা উইকেট নিয়ে, মিরপুর উইকেট নিয়ে বেশ আক্ষেপ করেছিল, এইবারে ফাইনাল উইকেটটা কেমন হতে পারে? আপনি দেখেন সিলেটে কিন্তু আমার কাছে উইকেট একেবারেই কিন্তু খারাপ মনে নেই। যে কন্ডিশন ছিল সিলেটের উইকেটটা কিন্তু খুব ফেভারেবল ছিল। আমরা চট্টগ্রামের উইকেট কিন্তু খুব মিস করছি, যেহেতু চট্টগ্রামে হয়নি। মিরপুরের উইকেট কিন্তু সবসময় কিন্তু একটা গোলক ধাঁধার ভেতরে কিন্তু আপনার ছিল। সো আপনার বাইরের কিউরেটার এসেছেন টনি এসে কতটুকু সময় পেয়েছেন বা কতটুকু কন্ডিশন অনুযায়ী এই উইকেটটাকে ব্যবহার করতে পারছেন, সেই প্রশ্নটা কিন্তু আমারও কিন্তু রয়েছে। সো আমার কাছে মনে হয় মিরপুর যেহেতু একটা গোলক ধাঁধার উইকেট প্রায় সময়ই ছিল, এবং এই উইকেটটাকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করেছি। কাজে বিপিএলের মতো একটা টুর্নামেন্টে এই উইকেট কিন্তু আমরা আশা করেছিলাম যে একটা ভালো কম্পিটিটিভ উইকেট কিন্তু হবে, যেখানে ব্যাটাররা স্পেশালি খুব ভালো একটি রান করতে পারবে, দর্শকরাও ভালো ম্যাচ দেখতে পারবে। সেই জায়গাটায় আপনার মিরপুরের উইকেট আমরা সেটা দেখতে পাইনি। এই জায়গায় তো খেলোয়াড়দের পাশাপাশি আমাদেরও আক্ষেপ রয়েছে, বা টোটাল ম্যানেজমেন্ট যদি আমরা দেখি যে উদ্বোধনী থেকে শুরু করে আজকে ফাইনাল পর্যন্ত যে বিপিএলের আপনার আয়োজন, আমি একেবারেই বিপিএলের আয়োজনকে গতবারের থেকেও কিন্তু কম মার্কস দিব। কারণ অনেক কিছু অঘটন, আপনি চট্টগ্রামে ম্যাচ করাতে আমরা পারিনি, এটা একটি ব্যর্থতা। নিশ্চয়ই দাদা, আসলে এবার যেভাবে আসলে আশা করা হচ্ছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিপিএলটা বেশ জমজমাট হবে, সেটা আসলে আমরা দেখতে পারিনি। এবং তবে ফাইনালে একটা জমজমাট ম্যাচ নিশ্চয়ই আমরা আশা করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য দাদা আপনাকে অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।